আজকে জাতীয় ঐক্যমত্য কমিশনের যে বৈঠকটি ছিল সেখানে মূলত তিনটি বিষয় নিয়ে আলোচনা হয়। সংসদে নারী আসন বৃদ্ধি এবং উচ্চকক্ষ গঠন প্রক্রিয়া এবং সেই সাথে সংবিধান সংশোধন নিয়ে আলোচনা হয়েছে। তো এই তিনটি বিষয়ের মধ্যে দুটো বিষয়ে আলোচনা হয়েছে এবং নারী আসন বৃদ্ধির বিষয়টি নিয়ে আজকে আলোচনা হয়নি সময় স্বল্পতার কারণে। তো যেখানে বলা হয়েছে উচ্চকক্ষ গঠনটা কিভাবে হবে, সেখানে নিম্নকক্ষে যে প্রক্রিয়ায় গঠন হয় উচ্চকক্ষ যদি একই প্রক্রিয়ায় মানে আসনের সংখ্যানুপাতিক যদি উচ্চকক্ষ গঠন করা হয় তাহলে রাজনৈতিক দলগুলো অভিযোগ করছে যে যারা সংখ্যাগরিষ্ঠ আসন পাবে তাদেরই আধিক্য বা তাদেরই ক্ষমতা প্রতিষ্ঠিত হবে দ্বিতীয় কক্ষে বা উচ্চকক্ষে। এ কারণে বিএনপি ছাড়া অন্য দলগুলো বলছে যে পিয়ার পদ্ধতি অর্থাৎ ভোটের সংখ্যানুপাতিক উচ্চকক্ষ গঠন করলে সেখানে জনগণের প্রতিনিধিত্ব বা ক্ষমতার ভারসাম্য বেশি প্রতিষ্ঠিত হবে। কিন্তু বিএনপি এই বিষয়টিতে একমত হতে পারছে না, কারণ তারা মনে করছে যে এখন যে প্রচলিত পদ্ধতিতে ভোট হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ যদি গঠন হয় সেখানে প্রচলিত পদ্ধতিতেই নিম্নকক্ষ যেভাবে গঠন হবে উচ্চকক্ষ সেই একই প্রক্রিয়া গঠন হবে। এটি আলোচনায় সকাল থেকে আলোচনা হয়েছে দুপুর পর্যন্ত, কিন্তু ঐক্যমতে আসা যায়নি। অন্য দলগুলো বিএনপির সঙ্গে মতনৈক্য হয়েছে এবং তারা বলছে যে তারা পিয়ার পদ্ধতিতে উচ্চকক্ষ গঠন চায়। সেক্ষেত্রে এনসিপি, জামাত এবং বিভিন্ন বাম রাজনৈতিক দলগুলো কিন্তু একপক্ষ রয়েছে এবং বিএনপি এর বিরোধিতা করছে। এছাড়া যে সংবিধান সংশোধন নিয়ে যে আলোচনাটি হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে সংবিধান তো আসলে কোনো ব্যক্তির বা কোনো দলের সম্পদ নয়, এটি রাষ্ট্র পরিচালনার একটি মূল কাঠামো, কিভাবে একটি দেশ পরিচালিত হবে। তখন দেখা গেছে যে স্বাধীনতার পর থেকে বাংলাদেশের সংবিধানকে বিভিন্ন রাজনৈতিক দল তাদের ব্যক্তি স্বার্থে বা দলীয় স্বার্থে সংবিধান পরিবর্তন করেছে, যার সর্বশেষ দৃষ্টান্ত আমরা দেখেছি পঞ্চদশ সংশোধনীতে, যেখানে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি ছিল, এটি সবার জন্যই ছিল, দেশের কল্যাণের জন্য ছিল। সেই তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি কিন্তু বিলোপ করা হয়েছিল সেই সংশোধনের মাধ্যমে। এখন কমিশন উত্থাপন করেছে যদি ভবিষ্যতে সংবিধান সংশোধন করতে হয় তাহলে এখন যে প্রচলিত বা বিদ্যমান পদ্ধতি রয়েছে যে 2/3 সমর্থন প্রয়োজন হবে সংবিধানে, যারা সংখ্যাগরিষ্ঠতা থাকবে তাদের 2/3, কিন্তু এর সঙ্গে যুক্ত করা হয়েছে সংবিধান সংশোধনের মতো খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে, অর্থাৎ সাধারণ বিষয়গুলোতে 2/3 সমর্থন হলে চলবে, কিন্তু যেসব বিষয়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হবে, যেখানে সাধারণ ভোটের প্রয়োজন হতে পারে বা দেশের অধিকাংশ মানুষের সমর্থনের প্রয়োজন হতে পারে, সেই সব বিষয়গুলোতে গণভোটের যেন আয়োজন করা হয়। সেই বিষয়গুলোতে কোনগুলো বিষয়তে সেখানে বলা হয়েছে সংবিধান সংশোধন এছাড়া অন্য অন্য পদ্ধতিতে, অর্থাৎ যখন তত্ত্বাবধায়ক সরকার ইস্যু আসবে বা এর চেয়েও যদি আরও কোনো গুরুত্বপূর্ণ ইস্যু থাকে তখন সংসদ যেন গণভোটের আয়োজন করে সংবিধান সংশোধনের পদ্ধতিতে আসে। এই বিষয়টিতে সবাই একমত হয়েছে এবং তারা ধারণা করছে যে আগামীতে আরও 2টি বৈঠকের আগামী সপ্তাহে হবে, আগামী কালকেও বৈঠক রয়েছে, সেখানে হয়তো ঐক্যমতে আসার একটি প্রক্রিয়ার মধ্যে আসতে পারে। আর সংসদে উচ্চকক্ষ গঠনের প্রক্রিয়া এখনও সমাধান হয়নি, তবে সবাই আশা করছে আগামী 2 দিনের মধ্যে এই বিষয়টিতে সমাধানে আসবে। যেহেতু ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ উনি আশা করেছেন, যে উনি বলেছেন খুব একটু সংশয় প্রকাশ করেছেন যে যদি ঐক্যমতে আসা না যায় এই জুলাই বিপ্লবের পরে যে একটি সুযোগ তৈরি হচ্ছে রাষ্ট্র সংস্কারের, সেই প্রক্রিয়া কিন্তু ব্যর্থ হয়ে যেতে পারে। আচ্ছা লিংকন, এই বিষয়ে আরেকটা প্রশ্ন রাখি যে সংসদে নারী আসন বৃদ্ধির যে প্রস্তাবনা, সেই প্রস্তাবনাতে আসলে কি বলা হচ্ছে এবং একমত হয়েছেন কিনা, যদিও এটা নিয়ে আলাপ হয়নি, কিন্তু প্রস্তাবনাটা কি সেই বিষয়টা যদি উল্লেখ করেন। আমাদের সংবিধানে বা এখন সংসদে বিদ্যমান যে পদ্ধতি আছে, অর্থাৎ এখন সংরক্ষিত নারী আসন হচ্ছে 50টি এবং সাধারণ আসন হচ্ছে 300টি, 350 আসন থেকে আর 50টি বাড়িয়ে 400টি করার প্রস্তাব করা হয়েছে এবং এর মধ্যে 100টি থাকবে নারী আসন। তো কমিশনের প্রস্তাব হচ্ছে বর্তমান যে প্রচলিত পদ্ধতি যে 50টি, এটি বাড়িয়ে সরাসরি 100টি করা যায় কিনা, এবং বিএনপিও এর সঙ্গে একমত। তারা বলছে যে যেভাবে এখন সংরক্ষিত নারী আসন 50টি রয়েছে, সংরক্ষিত 100টি করা হোক। কিন্তু অন্যান্য দলগুলোর যে আপত্তি, তারা বলছেন যে গত সংসদগুলোতে তারা দেখেছেন যে কিভাবে সংসদ সদস্য অর্থাৎ নারী সংসদ সদস্যরা নির্বাচিত হয়ে আসে, সরকারে যখন যারা থাকে তারা মূলত তাদের পরিচিত আত্মীয় স্বজন বা খুব নিকট আত্মীয়দের কিন্তু মনোনয়ন দিয়ে থাকে। এক্ষেত্রে দেখা যায় খুব বেশি নারীর প্রতিনিধিত্ব বা নারী বলতে নারীর ক্ষমতায়ন বলতে আমরা যেটা বুঝি সেই ধরনের কিছু হয় না। তারা বলার চেষ্টা করেছেন যে সংবিধানে বা সংসদে যখন প্রশ্নোত্তর পর্ব হয় সেখানে যে ধরনের নারী প্রতিনিধিরা সংসদে নির্বাচিত হয়ে এসেছিলেন এই আপনার যে পদ্ধতিতে, সেটি যথাযথ নয় এবং এর মাধ্যমে নারীর ক্ষমতায়নও হয় না এবং প্রকৃতভাবে নারীর যে প্রতিনিধিত্ব সেটিও হয় না। তাই তারা বলছেন 3টি সংসদীয় আসন মিলে একজন নারী প্রতিনিধি থাকবেন এবং তারা পিয়ার পদ্ধতিতে, অর্থাৎ
ভোটের সংখ্যানুপাতিকভাবে নারী যারা নির্বাচিত হয়ে আসবেন সেভাবে তারা 100টি করার প্রস্তাব করেছেন, কিন্তু এতে বিএনপি সায় দিচ্ছে না। বিএনপি মনে করছে যে বর্তমান যে 50টি সংরক্ষিত নারী আসন আছে এটি সরাসরি বিদ্যমান পদ্ধতিতেই 100টি করা হোক, এই কারণে মতানৈক্য তৈরি হয়েছে এবং আজকে এই বিষয়ের কোনো সমাধান হয়নি। এই বিষয়ে বিএনপি বাদে বাকি দলগুলো সম্মত হয়েছে এই বিষয়ে? বাকি দলগুলো বলছে তারা পিয়ার পদ্ধতিতে নারী আসন 50টি থেকে 100টি করা হোক, এবং শুধু পিয়ার পদ্ধতি নারী আসনের ক্ষেত্রে না, অন্য আসনেও বা অন্য পদ্ধতিতে অর্থাৎ নিম্নকক্ষ গঠনেও পিয়ার পদ্ধতি চাচ্ছে এবং উচ্চকক্ষ গঠনেও পিয়ার পদ্ধতি চাচ্ছে। এবং আমি দেখেছি যে বাম দলগুলো এবং কমিউনিস্ট পার্টি তারা সরাসরি বলছে যে বাংলাদেশে এই মুহূর্তে কোনো পিয়ার পদ্ধতি বলা হোক বা নিম্নকক্ষ উচ্চকক্ষ কোনো কক্ষেরই প্রয়োজন নেই, শুধু বর্তমান যে বিদ্যমান সংসদ নির্বাচন হচ্ছে যে পদ্ধতিতে সেভাবেই একটু সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি করে এই সংস্কার পদ্ধতির ইতি টানার জন্য তারা পরামর্শ দিচ্ছেন। এবং এর পক্ষেও কিন্তু অনেক দল কথা বলছেন, যেহেতু এখনও নিম্নকক্ষেই আমাদের সঠিকভাবে সুষ্ঠুভাবে নির্বাচনের নিয়ে শঙ্কা তৈরি হচ্ছে, সেখানে উচ্চকক্ষ হলে কতটা কার্যকর হবে এই সংসদ সেটি নিয়ে কিন্তু বাম দলগুলো সংশয় প্রকাশ করছেন। ধন্যবাদ নাফিউল ইসলাম লিংকন আমাদের সাথে যুক্ত হবার জন্য। নিউজ রুম থেকে নাফিউল ইসলাম লিংকন যুক্ত হয়েছিলেন আমাদের